আসসালামু আলাইকুম। জেডিসি অনলাইন ক্লাসরুমে স্বাগত। আমি মোহাম্মদ জাফর ইকবাল, প্রভাষক বাংলা, জীবননগর ডিগ্রি কলেজ। আমি আজকে অনার্স চতুর্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে জেনে নেওয়া যাক ধ্বনিবিজ্ঞান কী। ধ্বনি সাধারণত আমরা কানে শুনি, চোখে দেখি না বা দেখা যায় না। আমরা যত প্রকার ধ্বনি শুনি তার সবগুলোই কিন্তু ধ্বনিবিজ্ঞানের ধ্বনিতত্ত্বের আওতায় পড়ে না। যেমন নদীর কলধ্বনি, পাখির কুজন, পাতার মর্মর শব্দ, এগুলো সবই ধ্বনি, কিন্তু এগুলো ধ্বনিতত্ত্বের আওতার বাইরে। যেসব ধ্বনির অর্থগত অবস্থান নাই, অর্থাৎ যেসব ধ্বনির অর্থগত অবস্থান আছে বা অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলো হচ্ছে ধ্বনি। যে কোনো ভাষার ধ্বনি সমষ্টি, উচ্চারণ প্রক্রিয়া, বিচার বিশ্লেষণ, উচ্চারণকৃত ও শ্রুত ধ্বনির প্রকৃতি বিচার ও শ্রেণীকরণ মূলত ধ্বনিবিজ্ঞানের আওতাভুক্ত। ধ্বনিবিজ্ঞানের কাজই হলো যে কোনো ভাষার ধ্বনি সমষ্টির বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ। বাংলা ভাষার বিভিন্ন ধ্বনি বিভিন্ন স্থানে কিভাবে উচ্চারিত হয় তার স্বরূপ নির্ণয় করতে পারা যায় এই ধ্বনিবিজ্ঞানের সাহায্যে। তাই ধ্বনিবিজ্ঞান হচ্ছে যে কোনো ভাষার ধ্বনি সমষ্টির বিজ্ঞান বর্ণনামূলক বিশ্লেষণ, অর্থাৎ ধ্বনির গঠন, উচ্চারণ ঘটিত বর্ণনা, ধ্বনি শ্রুতি, ধ্বনি শুদ্ধ অশুদ্ধ উচ্চারণ সম্পর্কে তথ্য উদ্ঘাটন করাই ধ্বনিবিজ্ঞানের কাজ। ধ্বনিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটি: উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব, মূল ধ্বনিতত্ত্ব আর শব্দবিজ্ঞান ধ্বনিতত্ত্ব। আমরা এখন উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বাকযন্ত্র নিয়ে আলোচনা করব। তো এখন আমরা বাকযন্ত্র কাকে বলে বা বাকযন্ত্র কি এটা জানব। নাক, মুখ, জিহ্বা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি বাক প্রত্যঙ্গের সাহায্যে যে বাকধ্বনি উচ্চারিত হয় তাকে বাকযন্ত্র বলে। আমরা এবার একটু বোর্ডের দিকে লক্ষ্য করব। বাকযন্ত্র কথাটি বিশ্লেষণ করলে বাক প্লাস যন্ত্র, বাকযন্ত্র। আমরা জানি যে ধ্বনি সৃষ্টিকালে স্বরতন্ত্রী যথেষ্ট প্রকম্পিত হলে সেটা ঘোষধ্বনি বলে। এই ঘোষীভবনের ফলেই কিন্তু এখানকার ক এই গতে পরিণত হয়েছে। এখন আমরা আসবো এখানে জিহ্বার। এখানে সমগ্র সিস্টেমের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই জিহ্বা। এই যে কোনো অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কিন্তু জিহ্বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিহ্বাকে প্রফেসর জোন্স তিনটি অংশ বিভক্ত করেছে। মুখ যখন বন্ধ থাকে তখন এই দন্তমূলের নিচে যে অংশটুকু থাকে এটা হচ্ছে দন্তমূল। এই দন্তমূলের নিচে যে অংশটুকু থাকে এটা বলে অগ্রজিহ্বা, এবং শক্ত তালু, এই শক্ত তালুর নিচে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে জিহ্বার মধ্যভাগ, এবং এই কোমল তালুর নিচে যে অংশটুকু থাকে এটা হচ্ছে জিহ্বার পশ্চাৎভাগ। তো এই জিহ্বার অগ্রভাগ এই দাঁতকে, উপর পাটির দাঁতকে স্পর্শ করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে দন্তধ্বনি বলে। যেমন ত, থ, দ, ধ, এইগুলো উচ্চারণের ক্ষেত্রে দেখো যে প্রত্যেকবারই জিহ্বার অগ্রভাগ কিন্তু এই উপর পাটির দাঁতকে স্পর্শ করে। এরপর হচ্ছে দন্তমূলীয় ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি। জিহ্বার অগ্রভাগ সামান্য উল্টিয়ে এই দাঁতের গোড়ার অংশে এই দন্তমূলকে স্পর্শ করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে হচ্ছে দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন ট, ঠ, ড, ঢ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে প্রত্যেকবারই দেখো যে জিভ সামান্য উল্টিয়ে এই দন্তমূলকে স্পর্শ করছে। আর পশ্চাৎ জিহ্বামূলীয় ধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ। এইগুলোর ক্ষেত্রে দেখো যে জিহ্বার পশ্চাৎভাগ কোমল তালুকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, সেই জন্য একে হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ। এবার আমরা আসবো হচ্ছে প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি। এই প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা সামান্য চ্যাপ্টা হয়ে শক্ত তালুর অগ্রভাগকে স্পর্শ করে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় সেগুলো প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন চ, ছ, বর্গীয় ঝ, চ, ছ, বর্গীয় ঝ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে বারবারই দেখো যে জিভ চ্যাপ্টা হয়ে বারবার কিন্তু এই শক্ত তালুর অগ্রভাগকে স্পর্শ করছে, সেই জন্য একে বলে হচ্ছে প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি। এবার আমরা আসবো বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশ, এই ওষ্ঠ। ওষ্ঠ শব্দের অর্থ ঠোঁট। দুই ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে ওষ্ঠধ্বনি বলে। এগুলো হচ্ছে প, ফ, ব, ভ। প, ফ, ব, ভ, এই প বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে বারবারই দেখো যে দুইটা ঠোঁট কিন্তু সংস্পর্শে আসছে। এই দুইটা ঠোঁটের সংস্পর্শে এসে এই ধ্বনিগুলো উৎপন্ন হয় বলে একে ওষ্ঠধ্বনি বলে। এবার হচ্ছে নাসিক ব্যঞ্জন ধ্বনি কাকে বলে সেটা জানবো। এই ফুসফুস তাড়িত বাতাস
এই যখন বাহির হয়ে আসে তখন এই মুখ গহ্বরে বাহির না হয়ে এই নাসিকা গহ্বর দিয়ে বাহির হয়। এই কারণ হচ্ছে কোমল তালু ওই টাইমে ঝুলে পড়ে। এই কোমল তালু ঝুলে পড়ার কারণে ফুসফুস তাড়িত বাতাস যখন নাক দিয়ে বাহির হয়, মুখ দিয়ে বাহির না হয়ে নাক দিয়ে বাহির হয়, তখন তাকে নাসিক ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ইঙ্গ, উঙ্গ এগুলো উচ্চারণের ক্ষেত্রে দেখো যে বারবারই এই ফুসফুস তাড়িত বাতাসগুলো এই মুখ দিয়ে বাহির না হয়ে নাক দিয়ে বাহির হয়ে আসে। সেই জন্য এর নাম হচ্ছে নাসিক ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা আসবো স্বরযন্ত্র। স্বরযন্ত্র হচ্ছে ফুসফুস থেকে শ্বাসনালী এবং পাকস্থলীতে খাদ্যনালী এসে যেখানে মিলিত হয়েছে, তারপরে এখানে রয়েছে স্বরযন্ত্র, যে একটা প্রশস্ত স্থান রয়েছে, এটা স্বরযন্ত্র। ফুসফুস তাড়িত বাতাস সর্বপ্রথমে এসে এই স্বরযন্ত্রের বাধা পায়। আর এই স্বরযন্ত্রের ভিতরে উল্টো ভি আকৃতির যে উপাদানটা দেখা যাচ্ছে, যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্বরতন্ত্রী। এই স্বরযন্ত্রের ভিতরে এই স্বরতন্ত্রীর অবস্থান। তো ফুসফুস তাড়িত বাতাস এই স্বরতন্ত্রীর ভিতর দিয়েই প্রবাহিত হয়। স্বরতন্ত্রীটি হচ্ছে জীবের মতো পাতলা দুটি নমনীয় পর্দা দিয়ে তৈরি। জীবের মতো পাতলা এই নমনীয় পর্দা দুটির ভিতর দিয়ে হচ্ছে এই ফুসফুস তাড়িত বাতাস প্রবাহিত হয়। আর যে স্থান দিয়ে বাতাসটা প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে স্বরপথ। তো এর মধ্য দিয়ে ফুসফুস তাড়িত বাতাস প্রবাহিত হয়ে এই বাগধ্বনি উৎপন্ন হয়। এবার আমরা আসবো হচ্ছে ফুসফুস নিয়ে। ফুসফুস কি, এটা হচ্ছে কি স্বরযন্ত্রের ভিতরে পড়ে? এটা হচ্ছে প্রত্যক্ষ ষড়যন্ত্র না হলেও এটা কিন্তু পরোক্ষ ষড়যন্ত্রের ভিতর পড়ে। তার কারণ বাগধ্বনি উৎপাদনের ক্ষেত্রে প্রত্যেকবারই কিন্তু এই ফুসফুস তাড়িত বাতাসের প্রয়োজন লাগে। সেই জন্য এটা প্রত্যক্ষ ষড়যন্ত্র না হলেও পরোক্ষভাবে এটা কিন্তু এই ষড়যন্ত্র। তো আজকের মতো এইখানেই আমি ক্লাস শেষ করছি। এই দুর্যোগকাল মুহূর্তে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় দিচ্ছি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Very good.